ইও কর্নার আচ্ছা দেখতেছস এই দেখতেছস হ্যালো দেখতেছে ভাইয়া এই যে দেখ এই যে এই দুইটা হচ্ছে কিডনি আর এটা কি এই যে বড় একটা ছাতার মতো যেটা দেখতেছস এটার উপরে থাকা হচ্ছে ফুসফুস আমি যদি তোদের ফুসফুস দেখাই পুরাটা দেখাই একদম যদি পুরাটা দেখাই তাহলে হচ্ছে যে এই দেখ এই দেখ এটা হচ্ছে আমাদের কি দুইটা ফুসফুস এর নিচে আছে কি এই ছাতার মতো যেটা সেটাকে আমরা বলি ডায়াফ্রাম আশা করি সবাই দেখতে পাচ্ছস এটার নাম হচ্ছে ডায়াফ্রাম এখন আমরা যাই কিডনির জিনিসটাতে এই ডায়াফ্রামের নিচে হচ্ছে আমাদের এই সব কিছু থাকে নাড়ি বুড়ি কিডনি এই সব কিছু থাকে এই দেখছস এগুলোর নাম হচ্ছে আমরা আতুরি বলি আর কি বৃহদান্ত ক্ষুদ্রান্ত এটার নাম হচ্ছে পাকস্থলী এটার নাম হচ্ছে যকৃৎ এগুলোর নাম হচ্ছে তোর ডায়াফ্রাম আর এগুলো তো আমাদের হাড্ডিগুলো এখন এর মধ্যে ভেতরে ওই পাশে মানে আমাদের পেছন দিকে করে কি থাকে এই যে টুপির মতো দুইটা টুপি আছে মাথায় এর নিচে হচ্ছে একটা শিম বিচির মতো কি থাকে দুইটা কিডনি বা বৃক্ক থাকে এই দুইটাকে কি বলে আমরা বৃক্ক বলি আর এগুলো তোরা বুঝবি না আপাতত জাস্ট এতটুকু শিখ যে এটা একটা এই যে ডায়াফ্রামের নিচে আমাদের ইটের উপরে থাকে আমাদের ফুসফুস এখানে ফুসফুস আর এই সামনে থাকে হচ্ছে আমাদের এই যে প্যাডের আমরা হাত দিলে যেটা হ্যাঁ বল ওয়ালাইকুম আসসালাম ক্লাসে মনোযোগ দে সামনে যে নারী বুড়ি থাকে বা আমরা আতুরি বলি চিঠেঙ্গে ভাষা আতুরি বলি তোরা কি বলে জানি না এর পেছনের দিকে থাকে হচ্ছে কি এই যে এরকম পেছনের দিক থেকে দেখলে আমরা এই দুইটা কি দেখা যায় শিমবিচির মতো দুইটা কিডনি দেখা যায় এখন এই কিডনি যদি আমি তোদেরকে এভাবে দেখাই এই যে একটা কিডনি দেখতেছস এই যে একটা কিডনি এখন আমরা কিডনির ভেতরে দেখব একটা কিডনির ভেতরে দেখব এই যে এটা কিডনি তারপর হচ্ছে যে কিডনি থেকে একটা নালী বের হয় এটার একটা নাম আছে এটাতে নালী থেকে মূত্র যেগুলো তৈরি হয় অর্থাৎ প্রস্রাব যেগুলো তৈরি হয় এগুলো সব হচ্ছে আচ্ছা আরেকবার আমরা পড়তেছি হচ্ছে যে কিডনি তো শরীরের পিছনের দিকে দুইটা কিডনি থাকে এটা হচ্ছে একটা কিডনি এটা হচ্ছে একটা কিডনি বা বৃক্ক এখান থেকে একটা নালী বের হবে কেন নালীটা বের হবে কারণ আমাদের যে মূত্র তৈরি হয় এগুলো হচ্ছে কিডনিতে তৈরি হয় মূত্র বলতেছি আবার মল না মূত্র মানে আসলে প্রস্রাব এখান থেকে তো প্রস্রাবগুলো তো কোথাও জমা রাখতে হবে এই জন্য এই যে একটা নালী দেখতেছস এটার নাম হচ্ছে ইউরেটার এটা হয়ে হচ্ছে একটা থলিতে এগুলো জমা থাকবে এই থলির নাম হচ্ছে মূত্রথলি বা ইউরিনারি ব্লাডার বুঝতে পারছস এতটুকু সবাই এতটুকু বুঝতে পারছস তো এটার নাম হচ্ছে ইউরেটার এটার নাম মূত্রথলি আর এভাবে হচ্ছে যে কিডনি সিস্টেম দুইটা কিডনি থেকে দুইটা নলির মাধ্যমে বা ফাইবের মাধ্যমে মূত্র যেগুলো তৈরি হয় এগুলো সব এখানে আসে তো যখন আমাদের প্রস্রাব করার ইচ্ছা জন্মে কখন প্রস্রাব করার ইচ্ছা জন্মে যখন হচ্ছে যে এটার একটা নির্দিষ্ট লিমিট আছে আমরা সামনে পড়বো যে 700 থেকে কত মিলিমিটার ধারণ করতে পারে 700 থেকে কত মিনিট ধারণ করতে পারলেও আমাদের 300 থেকে 400 মিলিমিটার হইলেই আমাদের মাথায় হচ্ছে কি পাঠায় এখান থেকে হচ্ছে কতগুলো নার্ভ ওই যে আমরা নিউরন পড়ছি না ওই নিউরন দিয়ে আমাদের মাথায় কি পাঠায় যে আমার মূত্রটা আমার থলিটা 300 মিলিলিটার পূর্ণ হয়ে গেছে তুমি হচ্ছে যে আমাদের মস্তিষ্ককে বলে তুমি হচ্ছে এখন প্রস্রাব করে আমাকে রেস্ট দাও বা আমার থেকে মূত্রর পরিমাণটা কমিয়ে দাও এখন অনেক সময় হয় কি হয় আমরা যখন ট্রেনে যাই তারপর হচ্ছে যে গাড়িতে থাকি তখন দেখা যায় কি আমরা প্রস্রাব আটকাই রাখি কেন আটকাই রাখি কারণ আমরা তো নেমে প্রস্রাব করতে পারবো না এই জন্য আসলে বলছি যে 300 হইলেই ফুল স্ক্রিন দেখতে পারবি না কারণ হচ্ছে যে আচ্ছা এখন ফুল স্ক্রিন দেখতেছস আমি হচ্ছে ফোন থেকে দেখাচ্ছি ঠিক আছে এখন ফুল স্ক্রিন দেখতেছস তো একটু কেউ বল মেসেজ দিয়ে বা সাউন্ড অন করে
আচ্ছা যতটুকু দেখতেছস, আচ্ছা এই পার্টটা এমনি শুন, রেকর্ড ক্লাস যখন দিবি তখন হচ্ছে আবার সামনের পার্টটা একটু দেখে নিবি। এটা কিডনি এখান থেকে এগুলো আসে। আমি যে বললাম যে মূত্রথলিতে হচ্ছে কি থাকে, এখন তুই জিজ্ঞেস করি যে ভাইয়া এটা যদি পুরানোর পরেই প্রস্রাব আসে, তাহলে এমন যদি হয় না, আমি যদি ধরেন গাড়িতে চলতেছি তখন আমার মূত্রথলিটা অনেক পুরাই গেছে কিন্তু আমি প্রস্রাব করতে পারতেছি না, তাহলে কি হবে? আসলে এরকম সিস্টেম না। সিস্টেম হচ্ছে কি বলছি, এখানে যদি 700 মিলিলিটার থাকতেও পারে, কিন্তু যখন 300 পুরাই যায় বা 400 পুরাই যায় তখন আমাদের মস্তিষ্ক বুঝতে পারে আমাকে প্রস্রাব করতে হবে। এখন কোনো কারণে যদি প্রস্রাব করতে না পারি, তাহলে হচ্ছে কি এটা দিয়ে আরো পূর্ণ হইতে পারে, আরো পূর্ণ হইতে পারে, বা অনেক সময় পর্যন্ত আমরা ধরে রাখতে পারি। বাট যখন বেশি হয়ে যায় তখন হচ্ছে একটু সমস্যা দেখা যায়। ওকে, বুঝতে পারছো সবাই কিডনি সিস্টেমটা? এখন আমরা হচ্ছে কিডনির একটু ভেতরে যাব। একটা কিডনিকে কাটলে কি কি দেখতে পাবো? একটা কিডনিকে কাটলে, ধর আমি একটা কিডনিকে কাটলাম, এটা হচ্ছে কিডনিকে বাইরে থেকে দেখতেছি, কিন্তু যখন ভেতর থেকে দেখবো দেখতে এরকম সুন্দর লাগবে। এই যে দেখ কত সুন্দর একটা কিডনি ভেতরে। এগুলো কিসের মতো? এখানে হচ্ছে পিরামিডের মতো। এই দেখ, এটা একটা পিরামিড, একটা পিরামিড, এটা পিরামিডের মতো, বাট এত হয় নাই। সবাই তো স্কিন ফুল দেখতে পাচ্ছ এখন না? সবাই আমার যে স্কিনটা দেখা যাচ্ছে ওইখানে ক্লিক করে একটা অপশন আসবে যে ভিউ ফুল স্কিন, ফুল স্কিন দেয়, তাহলে দেখতে পাবে। অর্থাৎ যদি ফুল স্ক্রিন না আসে, আমি যেখানে ক্যামেরাটা চালু করে রাখছি ওইটাতে ক্লিক করলে দেখবি 3 ডট অপশন আছে। ওই 3 ডটে ক্লিক করলে দেখবি ফুল স্ক্রিন অপশন আছে, ফুল স্ক্রিনটা ক্লিক করবি। ঠিক আছে, এটা তো অষ্টম অধ্যায় শুরু করছি, তোদের জন্য আলাদা করে শুরু করতে হয়েছে আর কি। তোদের সিলেবাসও তো 11 অধ্যায় না, এই জন্য। এতটুকু বুঝতে পারছিস কিনা বল, যে ভিতরে ভাইয়া দেখতে এরকম, এত ভিতরে যাইতে হবে না। তোদের দেখাচ্ছি যাতে তোদের ভালো লাগে, দেখতে শুনতে ভালো লাগে, আমরা কি পড়তেছি এটা জানি। তাহলে এগুলো হচ্ছে কি পিরামিডের মতো, এগুলো হচ্ছে পিরামিডের মতো, আরগুলো পরে। এতটুকু বুঝলে শেষ। আমরা এখন হচ্ছে বইয়ে যাব, আজকে বেশি পড়াবো না, অনেক কিছু দেখাই ফেলছি। এটার মাথার উপর একটা জিনিস থাকে, এটার নাম হচ্ছে একটা গ্রন্থি। এটার নাম কি? গ্রন্থি। আর এটা পার্টকে আমরা বলি রেনাল সিস্টেম। কিডনির সিস্টেমকে বলি রেনাল সিস্টেম। তো এই যে উপরে একটা গ্রন্থি আছে, এটাকে বলি উপরের গ্রন্থি। মানে কি সবার উপরে, মানে কি সুপারম্যান, সুপ্রা রেনাল। যেহেতু পুরা কিডনি সিস্টেমকে আমরা রেনাল বলি, তাই রেনালের উপরে আছে, এই জন্য বলি সুপ্রা রেনাল গ্রন্থি বা অ্যাড্রেনাল গ্রন্থি। অ্যাড শব্দের অর্থ কি? পাশাপাশি বা যোগ করা। আমরা বলি না অ্যাড করে দাও, অ্যাড শব্দের অর্থ হচ্ছে যোগ করা। অ্যাড্রেনাল বলতে বুঝেছি যে এই গ্রন্থিটা এই কিডনির সাথে থাকে, এই জন্য বলছি অ্যাড্রেনাল। ক্লিয়ার? আমি এখন স্ক্রিনে যাব। আসলে শুধু কয়জন? একজন নাকি? আলবি আসুস, আর কেউ নাই? আচ্ছা তুই দেখ, তোকেই পড়াই, কি আর করব। দেখ আমরা তখন বললাম হচ্ছে কি কিডনির, নামাজ ব্রেক দেন। আমি হচ্ছে নামাজ ব্রেক 9টায় পড়িস, আবার নামাজ ব্রেক দিব, আবার তো 10টা থেকে ক্লাস আছে। ক্লাস শেষ করে পড়িস, আমার তো পড়তে হবে। ক্লাস শেষ করে পড়িস, আমাদের নামাজ 9:30টায়। তো তখন আমি এখানে পড়বো, তোরা হচ্ছে কষ্ট করে, তোরা তো জামাত পড়বি না, একটু কষ্ট করে ক্লাস শেষ করে পড়িস। এখন ক্লাস অফ দিলে আবার শুরু করতে হবে, এটা একটু হয়ে যাবে। আমরা ক্লাসের মধ্যে যাই। আচ্ছা ঠিক আছে, আমরা যেন শুনি, আজানটা শেষ হোক। ওকে, দেখ আমরা কি প্রতিনিয়ত আমরা কি করতেছি? খাবার খাচ্ছি। প্রতিনিয়তই আমরা খাবার খাইতেছি। আমরা প্রতিনিয়তই হচ্ছে খাবার আমরা বিভিন্ন খাবার খাই। এই খাবারগুলো হচ্ছে কি হয়, আমরা প্রতিনিয়ত বিভিন্ন খাবার গ্রহণ করি। এখন এই খাবারগুলো কি কি হইতে পারে? পেজ নাম্বার না, বইয়ের, আমি বই যাব আগে, বোর্ডের দিকে খেয়াল কর। খাবার খাই, এগুলো কি হইতে পারে? এগুলো হইতে পারে শর্করা অথবা আমিষ অথবা স্নেহ পদার্থ।
এই যে আমিষ যে জিনিসটা দেখতেছস এটা আমরা বলি প্রোটিন। গুড। এখন আমরা যদি একটা দেওয়ালকে ভাঙি, একটা দেওয়ালকে যদি ভাঙতে থাকি তাহলে আমরা কি পাবো? এরকম ছোট ছোট ইট পাবো, ছোট ছোট ইট পাবো, এটাই তো। তো আমি যদি একটা প্রোটিনকে ভাঙি, প্রোটিন থেকে আমি কতগুলো ইট পাবো। এই ইটগুলোর নাম হচ্ছে অ্যামিনো অ্যাসিড। এই ইটগুলোর নাম অ্যামিনো অ্যাসিড। এই অ্যামিনো অ্যাসিডকে যদি আমরা আঁকি তাহলে দেখতে কীরকম হবে? মাঝখানে থাকবে হচ্ছে যে একটা কার্বন, এটা 4টা হাত, এক হাতে থাকবে একটা হাইড্রোজেন, আর এক হাতে থাকবে হচ্ছে একটা অ্যালকাইল মূলক। তোরা ক্লাস 9-এ তারা বুঝবি না অ্যালকাইল মূলকটা কি, এবং এটা এখানে বোঝার দরকারই নাই। আর এক হাতে থাকবে একটা অ্যাসিড মূলক, এবং এটাও বোঝার দরকার নাই। আর এক হাতে থাকবে হচ্ছে NH2। এখন তোদের বুঝতে হবে এই জিনিসটা যে দেখ এখানে একটা আমরা কি পাইলাম? নাইট্রোজেন পাইলাম। কি পাইলাম? নাইট্রোজেন পাইলাম। এগুলো এত বায়া কত চ্যাপ্টার এই ক্লাস, এটা ক্লাস 9-এর, আমি তো বলেই দিছি এটা ক্লাস 9-এর, এটা 8ম অধ্যায়। দেখ কোনো জায়গায় এত বিস্তারিত বলবে না। এখানে যে অ্যামিনো অ্যাসিডটা দেখতে কীরকম কোনো জায়গায় বিস্তারিত হবে না, শুধুমাত্র বলে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ। এখন কেন নাইট্রোজেন গঠিত এটা আমি বলার জন্য এত কিছু বলছি, যে আমরা যে আমিষ বা প্রোটিন খাই, এই প্রোটিনটাকে যদি ভাঙতে থাকি তাহলে আমরা কি পাবো? আমরা একটা অ্যামিনো অ্যাসিড পাবো। এই অ্যামিনো অ্যাসিডকে যদি আমরা দেখি, আমরা যদি দেখতে কীরকম, অ্যামিনো অ্যাসিডগুলো একদম যদি দেখতে দেখতে ভিতর পর্যন্ত যায় তাহলে দেখবো মাঝখানে একটা কার্বন, তার চারপাশে 4টা জিনিস, এর মধ্যে একটা হচ্ছে নাইট্রোজেন যুক্ত একটা মূলক থাকে। মূলক কি, যৌগ কি, কিচ্ছু জানার দরকার নেই, শুধুমাত্র জানবি যে প্রোটিনের মধ্যে একটা নাইট্রোজেন আছে। এখন এই প্রোটিনগুলো খাওয়া দাওয়ার পরে যখন আমরা এখান থেকে শক্তি নিয়ে আসি তখন বর্জ্য হিসেবে বের হয়ে যায়। এই কারণে যে বর্জ্যটা বের হয় এটার নাম বলা হয় নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ। আর এটাকে আমরা হচ্ছে কিসের মাধ্যমে বের করে দিই? আমরা মূত্রের মাধ্যমে বা প্রস্রাবের মাধ্যমে বের করে দিই। এটা আমরা প্রস্রাব বা মূত্রের মাধ্যমে দেহ থেকে হচ্ছে কি করি? ওই গেছে কেন? দেহ থেকে হচ্ছে ত্যাগ করি। আচ্ছা, এখন প্রশ্ন জিজ্ঞেস করি, ভাই আপনি তো বলছেন খাইছি প্রস্রাব হয়ে গেছে, কিন্তু কিভাবে হয়েছে? এখানে কি আসলে হয়েছিল যে এমন তেমন হচ্ছে? দেখ তাহলে আমরা একদম সুন্দর মতো যাই। আমি আজকে ক্লাসটা বলবো হচ্ছে একদম বেসিক, এটা ক্লাস 9-এ তুই কোথাও পাবি না। প্রথমে আমি হচ্ছে যে খাদ্যনালী দিয়ে, ধর এটা আমার মুখ, এটা দিয়ে খাদ্যনালী দিয়ে খাবারটা খাইলাম, খাবারটা ধর এটা হচ্ছে মানুষ, এখানে হচ্ছে খাবারটা খাইল, এখান দিয়ে হচ্ছে সে খাবারটা খাচ্ছে, আর এটা হচ্ছে তার কি? খাদ্যনালী। এই খাদ্যনালী যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, আমি দেখাইছিলাম যে পাকস্থলী, এই পাকস্থলী আমার ছবি এত ভালো না। এই পাকস্থলী হয়ে এই যে নাড়িভুঁড়ি দেখতেছ, দেখাইছিলাম নাড়িভুঁড়ি, এগুলো হয়ে আলটিমেটলি এটা এই যে খাবারটা খাইলাম, এই খাবারটা এখান দিয়ে এখানে আসলো, আইসা এখানে হচ্ছে অনেক কিছু হয়েছে, ভাঙাচোরা অনেক কিছু হয়েছে, এখানে যাচ্ছে, এখানে দিয়ে গিয়ে আলটিমেটলি কি হিসেবে বের হয়ে যাবে? গোলবিন্দি। আচ্ছা, এতে কিসে বের হবে? মূত্র দিয়ে। সরি এখানে আমি মল লিখতে হবে। আমরা যেটা দিয়ে, এটা হচ্ছে মল, এটাকে বলা হয় মলাশয়। এটা 5ম চ্যাপ্টারের পড়া, যারা পড়ছস আর কি তারা পারবি, না পড়লে সমস্যা নাই, আমি বলে দিচ্ছি। এই খাবারটা, আমি যে খাবারটা খাইলাম আলটিমেটলি কি হলো? আমার মুখ দিয়ে খাইলাম, এই অন্ননালী ভেতর দিয়ে হয়ে পাকস্থলী হয়ে এদিক গিয়ে এই নাড়িভুঁড়িগুলো হয়ে
একদম ভিতরে মল হিসেবে বের হয়ে গেছে। এখন তাহলে ভাইয়া আমি যে খাবারটা খাইলাম এটা তো এই মাধ্যমেই গেছে, তাহলে আমার হাতে তো কোনো শক্তি পাইলাম না। আমি তো জানি আমার হাত কাজ করতে শক্তি লাগবে, তাহলে শক্তিটা আসলো কোত্থেকে? বা যদি জিজ্ঞেস করো যে ভাই আমার মাথায় তো গেল না খাবারটা, তাহলে আমি কিভাবে মাথায় শক্তি পেলাম? এই প্রশ্নটার জন্য হচ্ছে কি হয়, আমি খাইলাম হচ্ছে শর্করা, আমি খেলাম আমিষ, আমি খেলাম স্নেহ বা লিপিড। এই শর্করা হচ্ছে যখন এদিক দিয়ে যাচ্ছে, এই রাস্তা দিয়ে যাচ্ছে, এখানে ভেঙে চুরে সে হয়ে যাবে হচ্ছে গ্লুকোজ। একইভাবে আমিষটা যখন আমাদের এই রাস্তা দিয়ে যাচ্ছে, এখানে হচ্ছে অনেক কিছু আছে, এনজাইম আছে, এরা ভেঙে চুরে একে বানাই দিবে কি অ্যামিনো অ্যাসিড। আর স্নেহ যেটা সেটাকে বলা হয় ফ্যাটি অ্যাসিড। এত বেসিক কোথাও পাবি না। ফ্যাটি অ্যাসিড, এই গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড এগুলো কি হয়, আমাদের এইগুলোর পাশে হচ্ছে কতগুলো রক্তনালী থাকে। কি থাকে? রক্তনালী থাকে। এগুলোর পাশে কি থাকে? কতগুলো রক্তনালী থাকে। এখন এই গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড এগুলো সব হচ্ছে রক্তে চলে যায়। কোথায় চলে যায়? যাও মিয়াও যাও, বিলা একটা চলে আসছে। এখানে সব রক্তনালীতে চলে যায়। ঠিক আছে, বুঝতেছস পড়া? এই যে যাওয়ার সময়, খাওয়ার নালীতে যাওয়ার সময় ভেঙে ছুড়ে এগুলো সব রক্তনালীতে চলে যায়। তো এখন আমরা তো জানি রক্তনালী আমাদের পুরা বডিতে আছে, যেখানেই আমরা হাত কাটি ওইখানে রক্ত যায়। তো এখন রক্তনালীর মাধ্যমে এগুলো যেখানে আমার শরীরে যেখানেই দরকার সেখানেই চলে যাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এখন যাওয়ার আগে আমাদের এই রক্তনালীগুলো যাওয়ার আগে বসের সাথে দেখা করে যেতে হয়। কোন বস? আমি এই রক্তনালীগুলোকে আঁকি, আমি এটাকে মুছে দিচ্ছি, এই পার্টটা মুছে, এই পাশেরটা মুছে দিচ্ছি, এক পাশেরটা দেখাচ্ছি। এই রক্তনালীটা যাওয়ার আগে হার্ট, এটা মনে কর কিডনি, এটা হচ্ছে কিডনি বলতেছি, এটা হচ্ছে আমাদের যে হৃদয়, হার্টকে আমি এভাবে আঁকলাম, হার্ট আসলে এরকম না। কারণ প্রথমত আমার পুরা বডিতে যদি রক্ত যেতে হয় আগে কোথায় যেতে হবে? আগে হার্টে যেতে হবে। কারণ হার্ট তারপর হচ্ছে পুরা বডিতে ব্লাড পাঠায়। এটা তো সবাই জানিস যে আগে রক্ত যেতে হলে কোথায় যেতে হবে, আমাকে সব জায়গায় এই জিনিসগুলো আমি যদি পুরা বডিতে পাঠাইতে চাই, পুরা বডিতে পাঠাইতে পারে একমাত্র কে? আমাদের হৃৎপিণ্ড। একটু রেসপন্স করি তোরা দুই তিনজন যারা আসোস, হৃৎপিণ্ড। তো এখন আমাকে যদি আমি এই যে গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড এগুলো যদি পুরা বডিতে পাঠাইতে চাই, আমি বলছি কি যে ভাই পুরা বডিতেই আমার এনার্জি লাগবে, আমার শক্তি লাগবে, আমার এগুলো পুরা বডিতে পাঠাইতে হবে। তো পাঠানোর জন্য আমাকে এটা কোথায় আগে পাঠাইতে হবে? আমাকে আগে হার্টে পাঠাইতে হবে। এখন হার্টে যাওয়ার আগেই তাকে হচ্ছে যে একটা জিনিসের সাথে দেখা করে যেতে হয়, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে যে লিভার। আমি ছবি দেখাইছিলাম, বা আমরা যেটাকে বলি যকৃৎ, এদিকে দেখা করে যেতে হয়, এখান দিয়ে এই জিনিসটাকে দেখা করে যেতে হয়। এরপর দেখা করে যাওয়ার পরেই সে হার্টে যেতে পারে। এখন প্রশ্ন হলো ভাইয়া আমাকে একটু বলেন না যে কেন যকৃতে গেছে, সরাসরি কেন হার্টে যায় নাই? আমি এটার নাম লিখতেছি। কেউ কি প্রশ্ন করবি যে ভাই কেন যকৃতে গেছে? সরাসরি হার্টে চলে গেলে কি হইতো? সরাসরি হার্টে চলে গেলে কি হইতো যে আমাকে যকৃতে আগে যেতে হয়েছে? কেউ কি বলতে পারবি না? কয়জন আসোস আগে দেখি, আমি কি নিজে বকবক করতেছি কিনা। আছে তিনজন। আমি জিজ্ঞেস করতে চাইছি এখন। আচ্ছা আচ্ছা, আপনার থেকে জিজ্ঞেস করতে চাই। আচ্ছা দেখ, কেন যকৃতে যাই? কারণ আমাদের এখানে আমি যে খাবার খেলাম, খাবারের মধ্যে কি বিষ থাকতে পারে না? খাবারের মধ্যে বিষের মতো কিছু থাকতে পারে না? এখন এগুলো কি আমি এখানে কোথাও বিষকে আমি কোথাও নিষ্ক্রিয় করছি? এই যে খাবারটার মধ্যে বিষ থাকতে পারে, এগুলো ব্লাডে চলে যেতে পারে, এই বিষগুলোকে আমি কোথাও নিষ্ক্রিয় করছি? এগুলোকে আমি বিষটাকে আমি অ্যান্টিডট দিয়ে এটাকে কি নিষ্ক্রিয় করছি, বা এটার
কাজ ক্ষমতা কমাই ফেলতে পারছি? এখানে কিন্তু কোথাও করি নাই। এখন এই বিষটা ব্লাডের মধ্যে যদি আমার পুরো বডিতে চলে যায় তাহলে তো আমি মারা যাব। এই কারণে হচ্ছে আগে আমাকে কোথায় যেতে হবে, যে জিনিসটা বিষকে কি করে ফেলতে পারে, বিষকে নিষ্ক্রিয় করতে পারে। এই জন্য আমাকে কোথায় যেতে হয়, তারপরেই তুই বুঝে গেছিস। এগুলো কিন্তু তোর ক্লাসের অন্যরা পারবে না। তোর ক্লাসের অন্য জিজ্ঞেস করিস যে আচ্ছা ব্লাড সার্কুলেশনটা সরাসরি হার্টে কেন যায় না, এটা ইন্টারের অনেকে পারে না, এটা ইন্টারের অনেকে। আচ্ছা কলটা তুই অফ কর। হ্যাঁ বল। ক্লাসটা কি রেকর্ড থাকবে? তোরা যদি সবাই চলে যাস আমি কি একলা একটা নিব ক্লাসটা? ক্লাস রেকর্ড থাকবে। আচ্ছা আমি বেশি পড়াবো না, আর 10-15 মিনিট পড়াবো যে আমি জাস্ট নাইট্রোজেন গঠিত। আচ্ছা ঠিক আছে। এই যে বিষকে আমি যখন নিষ্ক্রিয় করতেছি এখানে কিছু জিনিস চলে, এখানে একটা চক্র চলে, এখানে একটা কি চলে, এখানে একটা পানি চক্রের মতো চক্র চলতে থাকে। এটাতেই কি উৎপন্ন হয়, এটাতে উৎপন্ন হয় হচ্ছে এই চক্রটার মধ্যে উৎপন্ন হয় নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ। লিভার ছবি কত পেয়েছে? লিভারের ছবি কই পাবি? লিভারের ছবি তো আমি আঁকছি, এমনি পঞ্চম অধ্যায়ে পাইতে পারস, পাইলে। এখন যদি তোকে জিজ্ঞেস করি নাইট্রোজেন বর্জিত বর্জ্য পদার্থের নামটা কি, নামটা হচ্ছে ইউরিয়া। নামটা কি? ইউরিয়া। এরপর এই ইউরিয়াটা ব্লাডের মাধ্যমে কোথায় চলে যাবে? হৃৎপিণ্ডে যাবে। হৃৎপিণ্ডে কোথায় পাঠাই দিবে? হৃৎপিণ্ডে পাঠাই দিব হচ্ছে কিডনিতে। তাহলে আমি এখানে আঁকি দিই, সেটা হচ্ছে কি, এরা কোথায় পাঠাচ্ছে? কিডনিতে পাঠাই দেয়। শেষ, আমাদের পরে এখানেই শেষ। এই যে কিডনিতে পাঠাই দিবে, এটার নাম কি দিলাম আমি? বৃক্ক বা কিডনি। এখন বুঝছো আসলে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ যে বলছে এটা আসলে কোথায় তৈরি হয়, কেন তৈরি হয়? ক্লিয়ার? যে 2জন বা 1জন ক্লাস করতেছস? বৃক্ষে। ক্লিয়ার? আমি বললাম আবার, আমি খাবারটা খেলাম, খাবারটা হচ্ছে ভেঙে চুরে আমি গ্লুকোজ বানাইছি, অ্যামিনো অ্যাসিড বানাইছি, ফ্যাটি অ্যাসিড বানাইছি। এগুলো মুখস্থ না করলেও চলবে, এখানে কিছু মুখস্থ করার দরকার নাই। জাস্ট এখানে একটা জিনিসই মুখস্থ করার দরকার নাই, আমি জাস্ট ওদেরকে দেখাইছি যে ভাই বইয়ে তো লিখছে কিন্তু কিভাবে হয়, বাস্তব জীবনে কেন হয় এটা দেখাইলাম। খাবারটা গেল ব্লাডে, ব্লাডে যে যাওয়ার সময় হচ্ছে লিভার দিয়ে দেখা করে যায়। লিভারে কি হয়, একটা সাইকেল করতে থাকে, ওই সাইকেলে হচ্ছে কি তৈরি হয়? নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলো তৈরি হয়। এটার নাম কি বলি আমরা? ইউরিয়া। এটাকে কি বলি? ইউরিয়া। এখন এই প্রশ্নটা সবাই জিজ্ঞেস করে, ইউরিয়া কোথায় তৈরি হয়? সবাই আনসার দিয়ে বৃক্কে। ইউরিয়া তৈরি হয় কোথায়? বৃক্কে নাকি যকৃতে? এটা তৈরি হয় যকৃতে, কিন্তু এটা বের হয় কিসের মাধ্যমে? গুড। বের হয় বৃক্কের মাধ্যমে, কিন্তু তৈরি হয় কোথায়? কিভাবে বের হয়? এই যে আমার হার্টে গেল, হার্ট থেকে আমরা আবার বৃক্কে পাঠাই দিলাম, তো গুড এনাফ। এখন আমরা হচ্ছে বইয়ে যাই, বইয়ের লাইনগুলো দেখি যে আসলে কি লিখছে। দেখ, এই দেখ, এখন তোরা সব কিছু বুঝতে পারবি। জীবদেহে অসংখ্য রাসায়নিক বিক্রিয়া ঘটে। এই যে রাসায়নিক বিক্রিয়া ঘটাইলাম, খাবারটাকে ভাঙলাম, এগুলো এক প্রকার কি? রাসায়নিক বিক্রিয়া। এগুলো কি? রাসায়নিক বিক্রিয়া। এতে শরীরবৃত্তীয় কাজগুলো সুচারুরূপে সম্পাদিত হয়। শরীরবৃত্তীয় কাজ কি? শরীরবৃত্তীয় কাজ বলতে বুঝাইছে আমরা যে খাবারটা খেলাম। আচ্ছা আমরা এখন লিখি, প্রথমে আমরা লিখি সেটা হচ্ছে যে এই কথাগুলো খাতায় বইয়ে লিখ, এই কথাগুলো লিখ। আমরা যে খাদ্য খাইলাম, এই খাদ্য থেকে যখন আমরা গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, তারপর হচ্ছে ফ্যাটি অ্যাসিড, এইটা যে পেলাম, এই প্রক্রিয়ার নামকে বলা হয় হচ্ছে পরিপাক।
পরিপাক। আর এগুলো থেকে যেগুলো পাই এটাকে কি বলবো আমরা, গ্লুকোজ। এখান থেকে আমরা যদি শক্তি পাই, এই যে এটিপি পাই, তখন এই প্রক্রিয়ার নাম কি বলবো, এটার নাম বলবো বিপাক। ক্লিয়ার? আমরা যে খাবারটা খেলাম, খাবারকে এই যে গ্লুকোজ অ্যামিনো অ্যাসিড বানাইছি, আমি যদি এখানে দেখাই, এই যে গ্লুকোজ অ্যামিনো অ্যাসিড বানাইছিলাম, এগুলোকে বলা হয় কি পরিপাক। আর এগুলো থেকে শক্তি তৈরির প্রক্রিয়ার নাম হচ্ছে বিপাক। ক্লিয়ার সবাই, যে 2-3 জন আসোস? আচ্ছা, এই গেল যে শরীরবৃত্তীয় কাজগুলো সম্পাদিত হয়, ফলে কিছু পদার্থ দেহের অপরিহার্য, আবার কিছু পদার্থ দেহের জন্য ক্ষতিকর হয়, এগুলো আমাদের দেহ থেকে বের করিতে হয়। যেমন আমরা শ্বসন পড়ছি না 4 নম্বর চ্যাপ্টারে, ওইখানে কি পড়ছিলাম, গ্লুকোজটা ভেঙে কি হয়েছিল, কার্বন ডাইঅক্সাইড হয়েছিল আর এটিপি হয়েছিল। আমরা তো এটিপি ইউজ করি, কিন্তু কার্বন ডাইঅক্সাইড কি আমরা ইউজ করি না। তাহলে আমরা এটা কি করি, আমরা হচ্ছে এটা রক্তের মাধ্যমে ফুসফুসে নিয়ে ফুসফুস থেকে বের করে দিই। ঠিক একইভাবে কিডনি কি করে, নাইট্রোজেন গঠিত বর্জ্য, এই যে আমরা এতক্ষণ ধরে এগুলো পড়ছি, নাইট্রোজেন গঠিত বর্জ্য। দেন পরীক্ষায় গিয়ে 90% স্টুডেন্ট ভুল করে, এই পড়াটা পড়ে না। কোন পড়াটা পড়ে না ভাইয়া? অতিরিক্ত অম্লর পড়াটা পড়ে না। অপশন 2 রকম দিবে, শুধু অম্ল বললে হবে না, অতিরিক্ত অম্ল বলতে হবে। এটা কি হিসেবে বের হয়? আনসার হবে বাইকার্বনেট। লিখলে লিখতে পারো, সেগুলো এত গুরুত্বপূর্ণ না তোদের জন্য। এই আয়ন রূপে বের হয়। এইগুলো তোরা রসায়ন যখন পড়তে থাকবি তখন পারবি। জাস্ট আমি বলে রাখি, অম্ল খাত তো পরে, অম্ল খার পরে শিখবি, কিন্তু বইয়ে এটা দাগায় রাখবে স্টার দিয়ে। যখন অম্লক্ষার পড়া শেষ হয়ে যাবে তখন নিজেরাই এটা বলতে পারবি অম্ল কি জিনিস, ক্ষার কি জিনিস। আমি তোকে বলে রাখতেছি কি, তোরা পরীক্ষায় গিয়ে নাইট্রোজেন গঠিততে দাগাবি, কিন্তু অতিরিক্ত অম্ল যে শব্দটা আছে এটা সবাই কেউ দাগায় না, এবং এটা সবাই ভুল করে। তাহলে যদি জিজ্ঞেস করি কিডনি কি কি বের করে দেয়, নাইট্রোজেন গঠিত বর্জ্য এবং অতিরিক্ত অম্ল। শুধু এতটুকু না, সামনে গিয়ে আমরা আরো কয়েকটা জিনিস পাবো, এই জন্য আমি এখানে একটা কোশ্চেন লিখে রাখছি। সেটা হচ্ছে যে কি কি বের করে। আমরা এগুলো এখন শেষ করতেছি না, আমরা লাস্ট আর একটু এই টপিকটা পরে ছুটি দিয়ে দিব। এগুলো পড়া শেষ আমাদের। রেচন একটা কি, জৈবিক প্রক্রিয়া। জৈবিক মানে কি, আমরা জীব না, তো জীবের যে প্রক্রিয়াগুলো হয় তাকে বলতেছি জৈবিক প্রক্রিয়া। তাহলে বিপাক মানে কি বুঝছো এখন? দেখি বলতো, এই যে বিপাক শব্দটা বুঝাইছিলাম আমি, গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, এগুলোতে মানে গুড 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 গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড এগুলো যখন ভেঙে শক্তি হয়, ওই প্রক্রিয়াটার নাম বলা হয় বিপাক। বিপাককে যদি আমরা ভেঙে লিখি তাহলে কি বলবো, বিপাককে যদি ভেঙে লিখি তখন বলা হয় বিশেষ ধরনের পরিপাক। বিশেষ ধরনের পরিপাককে বলা হয় বিপাক। এখন এগুলো যদি শরীর থেকে ব্যান না হইতো তাহলে আমাদের বিভিন্ন রকম অসুখ হইতো। এগুলো অসুখ কি হইতো এগুলো আসলে আমাদের জানার দরকার নেই। তাহলে রেচনতন্ত্র কাকে বলে? তন্ত্র বলতে কি বোঝায়? তন্ত্র বলতে কি বোঝায় আমি আর একটু বলি। এই যে আমি বললাম কিডনিতে মূত্র তৈরি হইল, একটা জিনিসের মাধ্যমে সেটা মূত্রথলিতে গেল, তাহলে কয়টা পার্ট পেলাম? 1, 2, 3। এই 3টা জিনিস মিলে কিন্তু কি করতেছে, আমাদের মূত্রটা বের করতে পারছে বা রেচন প্রক্রিয়া ঘটাচ্ছে। এই 3টা জিনিসকে একসাথে আমরা বলি তন্ত্র। কি বলছি? তন্ত্র বা সিস্টেম। যেমন আমরা যদি বলি তোর ফুসফুস, তারপর হচ্ছে নাক, তারপর হচ্ছে গলবিল, এগুলোর মাধ্যমে কি হয়, আমরা শ্বাস প্রশ্বাস নিই, ওই জন্য ওইটাকে বলা হয় শ্বসনতন্ত্র। তাহলে অনেকগুলো তন্ত্র আছে আমাদের দেহে, রেচনতন্ত্র, তারপর আছে হচ্ছে রক্ত সংবহন তন্ত্র, রক্ত যে সিস্টেমটা, তারপর হচ্ছে আরেকটা কি বললাম, শ্বসনতন্ত্র। ঠিক আছে, এর দেখ, এখন দেখ আমি যে এখানে প্রশ্নটা লিখছিলাম কি কি বের করে, সেটা হচ্ছে পানি বের করে। আনসার দাগানোর সময় সাবধান থাকতে হবে, যদি পানি বলে তাহলে কিন্তু হবে না, বলতে হবে অতিরিক্ত পানি। কি বলতে হবে? অতিরিক্ত পানি, অতিরিক্ত লবণ, অতিরিক্ত জৈব পদার্থ। অতিরিক্ত হইলেই তো বের করে দিব, আমার যে প্রয়োজনীয় এগুলো তো আমি বের করে দিব না, আমার যেগুলো দরকার এগুলো তো আমি বের করে দিলে নিজেই কি হয়ে যাব, মারা যাব।
এই জন্য কী হয়, অতিরিক্তগুলো বের করে দিই। তা আমরা অতিরিক্ত কাজ যখন, অতিরিক্ত জিনিস যখন বের করে দেবো, আমাদের শরীরের কী আসবে, একটা ভারসাম্য আসবে, মানে সব কিছু ঠিকঠাক থাকবে, এটাকে আমরা বলি ভারসাম্য। তাহলে এই জন্য লিখছে হচ্ছে কি, আমি এখন লিখতে পারি কি কি বের করে, রেচন প্রক্রিয়া কী কী বের করে, সবাই এই আনসারটা লিখে রাখবি। রেচন প্রক্রিয়ায় কি কি বের হয়, আনসার শুধু অতিরিক্ত পানি না। উত্তর, প্রথমত উত্তর লিখ। 1, নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ। 2, অতিরিক্ত অম্ল। 3, অতিরিক্ত পানি। 4, অতিরিক্ত লবণ। 5, অতিরিক্ত জৈব পদার্থ। এনাফ, ক্লিয়ার। এই প্রশ্নটা একটু লিখে রাখবি। দেন হচ্ছে এখানে লিখছে রেচন পদার্থ কোনগুলো, যেগুলো আমরা মূলত আমরা তো 5টা বের করছি, এর মধ্যে কিন্তু মূলত হচ্ছে কোনটা, মূলত হচ্ছে আমরা সেটা হচ্ছে নাইট্রোজেন গঠিত। আর আমরা যে বললাম মূত্রের মধ্যে কি, মূত্র মানে তো প্রস্রাবের বেশিরভাগ কি পানি, কত পার্সেন্ট পানি, প্রায় 95% পানি। এখন আর কি কি থাকতে পারে, তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে কি, রেচন পদার্থ কোনগুলো। আমি বললাম কি কি বের করে, কি কি বের করলে আনসার হচ্ছে এটা, কি কি বের হয় জিজ্ঞেস করলে এটা। এখন পদার্থ কি রূপে বের হয়, একটা হচ্ছে কি কি বের হয় আর একটা হচ্ছে কি রূপে বের হয়। তাহলে তোরা প্রশ্নটা এখানে লিখলাম, আমি এখানে লিখে দিচ্ছি রেচন পদার্থ। রেচন পদার্থ অর্থাৎ আমাদের মূত্রের মাধ্যমে কি কি বের হয়, রঞ্জক টঞ্জক বলিস না আগে, যেটা আনসার সেটা বল। 1 নাম্বার, ওই যে ইউরিয়া তৈরি করছিলাম আমরা, এই ইউরিয়াটা। 2 নাম্বার, ইউরিয়া থেকেও তৈরি হবে ইউরিক অ্যাসিড। 3 নাম্বার, ক্রিয়েটিনিন। 4 নাম্বার, বিভিন্ন ধরনের লবণ। আচ্ছা, এখন ডাক্তারি কথা বলি কিছু, সেটা হচ্ছে ইউরিয়া তো লাগবে, ইউরিক অ্যাসিডও লাগবে, এটা ইম্পর্টেন্ট। এই ক্রিয়েটিনিনটা আসলে কোত্থেকে আসে, দেখবি যারা না খেয়ে থাকে, যারা হচ্ছে মাসেল বা মাংসগুলো আস্তে 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 ক্ষয়প্রাপ্ত হয়, ওদের থেকে হচ্ছে ক্রিয়েটিনটা আসে। আর আমাদের যারা ডাক্তারি পড়ি, ওদের ক্ষেত্রে ক্রিয়েটিনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা হচ্ছে মানুষের মূত্রে ক্রিয়েটিনের পরিমাণ দেখে বুঝতে পারি ওনার কি কোনো রোগ হয়েছে কি হয় নাই, এই জন্য এটা বিষয় অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপর আরেকটা কথা, লাস্ট আমাদের আর 2টা লাইন আছে, সেটা হচ্ছে যে ইউরোক্রোম। আচ্ছা, আমরা ইউরোক্রোমটাকে ভেঙে লিখি, তাহলে কি দাঁড়াই দেখি বলতো। ইউরোক্রোম, দেখ, ইউরো শব্দের অর্থ হচ্ছে ইউরিন, ক্রোম শব্দের অর্থ হচ্ছে, এই যে আমরা ক্রোমোজোম পড়ছি না, ক্রোমোজোম পড়ছিস না সবাই, আছে কয়জন, 3 জনই তো আছে, 2 জন আছে আর কি। ক্রোমোজোম পড়ছিস না, এই যে ক্রোমোজোম শব্দের অর্থ হচ্ছে, ক্রোম শব্দের হচ্ছে রং, আর ইউরিন শব্দের অর্থ কি, ইউরিন শব্দের অর্থ হচ্ছে মূত্র। তো মূত্রের রঙের জন্য যে রঞ্জক পদার্থ দায়ী তাকে আমরা ইউরোক্রোম বলি। তাহলে এটার জন্য মূত্রের রং হলুদ হয়। এনাফ, শেষ আমাদের। এই যে ইউরোক্রোম, ইউরিনের ক্রোম, ইউরিন মানে কি বলছিলাম, মূত্র, আর ক্রোম শব্দের অর্থ রং। তাহলে যে রঙের কারণে মানুষের মূত্র হলুদ হয় সেটাকে আমরা বলি ইউরোক্রোম। এটাও পরীক্ষায় অনেক অনেক বেশি আসে, এটা অনেক বেশি আসে পরীক্ষায়। এখন আমরা বললাম না, আমরা যে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ পাইছিলাম, এটাকে আমরা গ্লুকোজ থেকে পাইছি না অ্যামিনো অ্যাসিড থেকে পাইছি, দেখি বলতো, এটাকে আমরা গ্লুকোজ থেকে পাইছি না অ্যামিনো অ্যাসিড থেকে পাইছি। আমরা যে নাইট্রোজেন পাইছিলাম, একটু করে আমি আগে দেখাই আসি। এই মাইক দিব একদম, এটা কি গ্লুকোজ ছিল? আমি যদি এখন আমিষ বেশি খাই, তাহলে আমাদের মূত্রে অম্লত্ব বেশি পাবে নাকি কমে যাবে?
বেশি হবে। তা আমি যদি বেশি বেশি কি খাই, আমিষ খাই, আমি যদি বেশি বেশি আমিষ খাই তাহলে হচ্ছে আমার মূত্রের পরিমাণ বৃদ্ধি পাবে বা অম্লত্ব বৃদ্ধি পাবে। তাহলে আমিষ জাতীয় খাদ্য পরিত্যাগ করতে হবে না, পরিত্যাগ করতে এমন না, পরিমাণ মতো খেতে হবে। খাদ্য মূত্রের অম্লত্ব বাড়ায়, অম্লতা বাড়ায়। আর কারা কমায় সেটা বাইরের কাজ। কারা কমায়, আনসার হচ্ছে এই যে ফলমূল তরি তরকারি। শেষ, আমাদের পড়া এতটুকু পর্যন্ত শেষ। সবাই এটা নোট করবি, যা যা লিখছি আমি গ্রুপে দিয়ে দিব ছবি, সবাই নোট করবি, ঠিক আছে? কেমন লাগছে? এভাবে কেউ করছস যে জীবনে আমরা যে খাবারটা খাচ্ছি এটা আসলে কি হয়? আচ্ছা।